গ্লোব টিভিতে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব। অবশ্যই আমাদের সাথে যেরকম প্রতিদিন বিশিষ্ট শিল্পী বন্ধুরা থাকেন, আজকেও আমাদের সাথে একজন বিশিষ্ট শিল্পী বন্ধু আছেন। শিল্পী বন্ধু গান এবং সাহিত্য নিয়ে খুবই চর্চা করেন, সেই প্রসঙ্গে আমি যাব, কিন্তু তার আগে তার একটি আবৃত্তি পাঠ করে শোনাবো, তারপরে সরাসরি তার কাছে যাব। একদম চলুন আমার কণ্ঠেই তার একটি আবৃত্তি শোনাই। তব চঞ্চল দুটি আঁখি হাত ছানি দিয়া ডাকে মোরে, বারে 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 আমি আসিয়াছি তব দ্বারে প্রিয়, ফিরাইও না মোরে, বারে 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 দুবাহু বাড়াও উজ্জ্বল নয়নে, স্থান দাও তব গৃহ প্রাঙ্গণে, তব মুখছবি আসে যে স্বপনে, মধ্য নিশীথ বেলায় ডাকিতেছি প্রিয়ে আসিও জীবনে, বসিব একেলা সঙ্গোপনে, মোর গৃহের গোলাপ কাননে, নিভৃতে গধূলি বেলায় রাখিব হাত তব হাতে, করিব শপথ শাস্ত্রমতে, কহিব তারে পরজন্মতে, পাইগো যেন তোমায়। শিল্পী তনভ মুখার্জি আজকে আমাদের সাথে রয়েছেন। একদম সরাসরি দাদার কাছে যাব। কেমন আছেন? ভালো আছি। অপূর্ব আবৃত্তি, অপূর্ব আপনার লেখা আমরা আগেও পেয়েছি। আপনার কণ্ঠে শুনলে বোধহয় আরো একটু ভালো হতো। আমি আবৃত্তি ভালো করতে পারি না, আমি লিখতে পারি কিন্তু করতে পারি না। বেশ, এই সাহিত্য নিয়ে একটু আগে চর্চা করি। যেরকম আপনি কিছু স্টোরিও লিখেছেন, হ্যাঁ হ্যাঁ, সেগুলো কি প্রকাশ পেয়েছে না প্রকাশ পাবে? একটা বই প্রকাশ করতে চলেছে 14ই এপ্রিল। 14 এপ্রিল হবে, নয়তো 25 এপ্রিল হবে। নবদিগন্ত পাবলিশার্স, কলকাতার। ওই একটা বইটার নাম হচ্ছে আজও মনে পড়ে। এটা একটা সিরিজ অফ বুকস হবে। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড এভাবে চলবে। তো প্রথম খণ্ডটা প্রকাশ হবে, প্রথম খণ্ডটা প্রকাশ হবে। আর ওতে দুটো গল্প আছে ছোট ছোট, মানে জীবনের সমস্ত সত্য কাহিনী আমি ওইখানে ওই সিরিজটার মধ্যে দেবো। ওটা কোনো কাল্পনিক থাকবে না, প্রত্যেকটা ঘটনাই বাস্তব, যেটা আমার সাথে ঘটেছে। অ্যাকচুয়ালি মানুষের লাইফ তো একটা কাহিনী ধরে নিতে পারে, অনেক ছোট ছোট ঘটনা নিয়ে মানুষের একটা কমপ্লিট লাইফ তৈরি হয়। সেই ঘটনাগুলোকে কাহিনীর আকারে দেখলেই কাহিনী হয়ে যায়। একদম একদম। তো সেইটাই ভাবে লেখা, আর ওই চিন্তাধারা নিয়ে আমার লেখা ওটা। বেশ, কবি ও সাহিত্যিক বা শিল্পী, সঙ্গীত শিল্পী হিসেবে তো পরে আপনার এই মানে আশা আর কি, তার আগে তো একটা পেশার জীবন রয়েছে, সে মানে কর্মজীবন রয়েছে, আমরা জানি। সেটা নিয়ে যদি একটু কিছু বলেন, তার পাশাপাশি এত কিছু কি করে সম্ভব? আমি অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েট আছি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডিভিশনাল সেলস ম্যানেজার। একটা ওষুধ কোম্পানিতে আমি কাজ করি। আর আমি অ্যাকচুয়ালি আই এম দ্য ইনচার্জ অফ বিহার, টোটাল বিহার। 35 জন লোক আমার আন্ডারে কাজ করে। তো মার্কেটিংয়ের লোক আমি। এইগুলো আমি করি রাত্রি 9টার পর, যখন আমার অফিসের কোনো কাজ থাকে না। প্লাস ট্যুরে গেলে রাত্রেবেলা হোটেলে থাকতে হয়, একা বসে বসে করবোটা কি। তো ওই সময়টাতে সাহিত্যের লেখালেখিটা করি। আর ঘরে যখন থাকি তখন রাত্রি 9টার পর আমি আমার গানের জগতে যাই। এভাবে কিন্তু সবাই ভাগ করে নিয়েছি। ওরে বাবা, ঘুমন কখন? ঘুমে রাত্রি 3টের পরে শুই। 3টা বাজে কখনোই ঘুমাই না। সকালেও তাড়াতাড়ি উঠতে হয় তার জন্য। সকালে ওই 8টা, 3টে থেকে 8টা, 5 ঘন্টা সারাদিনে ঘুম। আর যদি জার্নিতে থাকে তখন ট্রেনে বাসে পুরোটাই ঘুম, সময়টা ইউটিলাইজ করে নিই। ওরে বাবা। আচ্ছা, আমরা একটা গানে যাই। হ্যাঁ, যেতে পারি। একটা গানে যাই, তারপরে নয় আবার একটু গল্পে আসবো। ঠিক আছে। বেশ, কি শোনাবেন? আমি একটা হিন্দি গান শোনাই। হ্যাঁ, অনেক পুরনো। আমি নতুন যুগের গান আমি গাই না মানে ভালো খারাপ আমি বিচার করতে পারি না। আমার অন্তর ছোঁয় না, সেই জন্য গাই না। যেসব গান অন্তর ছোঁয় সেগুলো গাই আমি। বেশ, চলুন শুনে নিই। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी
घुंघरुओं सी बजती है बूंदे हर माह हमारे पल के नमूदे जब घुंघरुओं सी बजती है बूंदे हर माह हमारे पल के नमूदे कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिर सावन महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किस अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किस अजनबी से हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिर सावन অসাধারণ, সত্যি অসাধারণ। সুদূর পাটনা থেকে এসছেন দাদা। তবে আরও কথা দিচ্ছি, আরও অনুষ্ঠানে দাদার আরও অনেক কিছু শোনাবো আমরা, কিন্তু তার আগে একটু কর্মজীবন নিয়েই শুনি যে পাটনাতে থেকে মানে এরকমভাবে একটা পরিবেশে থেকে কিভাবে বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে চলা। ওখানে তো সবাই হিন্দিভাষী। হ্যাঁ, ওখানে সবাই হিন্দিভাষী। অনেকে আছে যারা বাংলা বোঝে, কিন্তু চর্চা করার সত্যি কথা বলতে ওখানে কোনো স্কোপ নেই। আমার জায়গাতে, আমার দুনিয়াতে আমি একা। হ্যাঁ, তো কিছু কবিতা আমি ইংরেজিতেও লিখি, সেগুলো ওরা পড়ে, ওদের ওগুলো ভালো লাগে। আর রিসেন্টলি অনেকগুলো অ্যান্থোলজিতে না আমি অ্যাজ এ কো রাইটার, যেমন রাজস্থানে ইঙ্কফেটিস পাবলিকেশন পরশুদিন একটা বই পাবলিশ করেছে, লাভ এট -1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বইটা অ্যামাজনে পাওয়া যাবে। বইটার কনসেপ্ট হচ্ছে, অনেক ভালোবাসা মুখে বলে না তো, ভেতরে আসে, ভেতরেই জমে যায়, ভেতরেই শেষ হয়ে যায়। এই জন্য লাভ এট -1 ডিগ্রি সেন্টিগ্রেড এই কনসেপ্ট। -1 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, জল জমে যায়, তো ওই কনসেপ্ট জমে যাওয়া ভালোবাসা আর কি। তার উপর বইটা প্রায় 200 কবিতা আছে ওখানে, 200 কবিতা সংকলন আছে, তার মধ্যে আমি একজন। কদিন আগে আরেকটা বই বেরিয়েছে, সফট হার্ট স্ট্রং সোল, অ্যামাজনে পাওয়া যাচ্ছে বইটা। ফিজিক্যাল কপি পাওয়া যাচ্ছে পুঁথি.com-তে, ওতেও আমি একজন কো রাইটার। এছাড়া হাজার কবির হাজার কবিতা, এই একটা অ্যান্থোলজি, ইট ইজ ইয়েট টু বি পাবলিশড, এখনো আছে, বেরোয়নি। ওইটাতে আমার একটা কবিতা আছে। এছাড়া কালার্স অফ দ্য সেশন বলে একটা বই বেরিয়েছে, তাতে একটা কবিতা আছে। অনেকগুলো বইতে না, হ্যাঁ, মানে অ্যাজ এ কো রাইটার আমি আছি আর কি। আর কাহিনী তো বললাম আপনাকে একটু আগে, যে কাহিনী বইটা পাবলিশ হবে আর কি, 15-16 তারিখ করে পাবলিশ হয়ে যাবে এপ্রিল মাসে। এটাই আছে। তো বাংলাটাতে ওখানে ওরা কেউ অ্যাপ্রিসিয়েট করে না, বা বাংলা কেউ শোনেও না, বসেও না, কিন্তু ইংরেজিগুলো ওরা শোনে, ইংরেজিগুলো শোনে একদম। তো ওখানেও কি এরকম ইভেন্টে পার্ট নেন? মানে পার্টটাতে না, ইভেন্টগুলো জানেন যেরকম ভাবে হয়, আমরা ওটা ডাইজেস্ট করতে পারবো না, আপনাদেরও ভালো লাগবে না। কি হয়, প্রকাশ্য দিবালোকের রাস্তায় একটা স্টেজ বানিয়ে ইভেন্ট হচ্ছে, লাইটও চালাচ্ছে, একটু পারফেকশনের সেন্সটা খুব কম। তো আমি পাটনাতে কোনো ইভেন্টে প্র্যাকটিক্যালি ভাগ নিই না। যদি রাত্রেবেলায় কোনো অনুষ্ঠান হয়, গান গাইতে বলে, তো সেখানে গিয়ে আমি গাই, তাও খুব খুব সিলেক্ট করে, যেখানে বুঝি যে এখানে হলের মধ্যে হচ্ছে, ভালো শ্রোতা আসবে, ভুলভাল লোক আসবে না, সেইখানে যাই। একদম ছোটবেলায় চলে যাব, কিরকম কেটেছে ছোটবেলায় কি এইসবের উপর খুব ইন্টারেস্ট ছিল? হ্যাঁ, শুনুন, আপনাকে বলি, আমি ছোটবেলাতে না নাটক লিখতাম।
ওরে আর পাড়ায় আমার একটা টিম ছিল, আচ্ছা। তাদেরকে দিয়ে অভিনয় করাতাম, ওরে নিজে অভিনয় বাপরে। করতাম। এটা বেশ কিছুদিন ধরে চলতো। আমার মা চাইতো যে আমি লেখক হই, আমি গায়ক হই, আমি কবি হই। এগুলো সব আমার মায়ের ড্রিম, কিন্তু আজকে মা নেই, থাকলে মা হয়তো অনেক খুশি হতো। তো এগুলো মায়ের ড্রিম। তারপরে এগুলো করতে করতে না, সেই সময়তে পাবলিশারদেরকে চিঠি লিখতাম, তখন তো এত ইন্টারনেট ছিল না বা সবকিছু এত ইজিলি অ্যাভেলেবেল ছিল না। তো পাবলিশারকে চিঠি লিখলে উত্তর দিত না, তো ফার্স্ট এডের হয়ে ছেড়ে দিয়েছিলাম। মানে এটা আপনি কোন বয়সের কথা বলছেন? ধরুন তখন আমার বয়স হবে 14, 15, 16, 17 এই পিরিয়ডটা। তখন আপনি পাবলিশারদের চিঠি লিখতেন? লিখতাম বাহ। বুঝে বুঝে, হ্যাঁ, কিন্তু কোনো উত্তর দিত না কেউ। আচ্ছা। হ্যাঁ, গল্পের বই প্রচুর আমার বাড়িতে ছিল, আমি শঙ্করের বই পড়ি, শরৎচন্দ্র পড়ি, খুব ভালো লাগে। এবার যারা ওই পাবলিশ বইগুলোতে তাহলে পাবলিশার ঠিকানা পেতাম, চিঠি করতাম, কোনোদিন কেউ উত্তর দেয়নি। তো না দেওয়ার জন্য শেষে একদিন ফার্স্ট এডের হয়ে ছেড়ে দিলাম, দূর এসব বিকেট টিকে কোনো লাভ নেই, কেটে দিলাম। তারপরে আমার বাবা মারা যাওয়ার পর আমি সত্যি কথা বলতে কি, একদিন রাতে হোটেলে শুয়ে আছি, খুব বাবার কথা মনে পড়ছে, আর ভেতরে না মানে আপনাকে কি বলবো, ইংলিশ ভাষায় কিছু গুঞ্জন হচ্ছে, যেটা আমি দেখলাম আমি না লিখলে থাকতে পারবো না। তো আমি লিখলাম, ওইটা আমার প্রথম ইংলিশ কবিতা। তারপর দেখলো যে অনেক কিছু ভুল থাকবে হয়তো, একজন ইংরেজি জানা লোকের কাছে দেখালাম, সে দেখে বলো না তুমি ঠিক লিখেছো, কোথাও কলম দেওয়ার কিছু নেই। মনে একটু ভরসা আসলো, চিন্তা করলে এসব তো কেউ ছাপবে না, রেখে দিই, লিখে নিজের ঘরে রাখতে দোষ কি আছে, রেখে দিলাম। 3-4 বছর আর কোনো কবিতা লিখিনি। মা মারা গেল, মা যাওয়ার পরে আবার একটা কবিতা লিখলাম মাকে নিয়ে, এ দুটো লেখা হলো। লেখার পর লকডাউনের সময় ঘরে বসে গেছিলাম, তখন কোনো কাজকর্ম ছিল না, একা ঘরে থাকি পাটনাতে, রান্না করছি, খাচ্ছি আর ঘর পরিষ্কার করছি, এই করতে করতে এই যে কবিতাটা আপনি পড়লেন, এটা আমার লকডাউনের সময় লেখা। আচ্ছা, আচ্ছা। এটা আমার লকডাউনের সময় লেখা। একটার পর একটা কবিতা বাংলা ইংরেজি মিলিয়ে ঝুলিয়ে লিখতে থাকলাম। দেখলাম না, এখন লিখে রাখি, যদি প্রচুর পয়সা খরচা করতে হয় তাও করব, কিন্তু একদিন ছাপাবো বইটা। বেশ বেশ। এই চিন্তাধারা নিয়ে লেখা শুরু করলাম। যখন মনে আসে কবিতা লিখবো বলে তো লেখা যায় না, চলতে ফিরতে কিছু ঘটনা থেকে বা কারোর কথা চিন্তা করতে করতে মনে এসে যায়। একদমই তাই। যেটা এসে যায় সেটা তখন বাসে ট্রামে থাকলে কি করি, মোবাইলে রেকর্ড করে নিই, কারণ পরে তো ভুলে যাবো। আর ঘরে থাকলে যে বসে থাকে, হাত পরিষ্কার করেছে, ফটাফট বসে যায় লিখতে, এইভাবেই ওটা লেখা। বেশ, একটু আটকাবো, ফিরে আসছি। হ্যাঁ। একটা সময় হয়েছে বিরতি নেওয়ার, চলুন, সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর। নমস্কার, গোল্ডেন অ্যালয় স্টোরে আপনাদের স্বাগত জানাই। আমাদের স্টোরে আপনি পেয়ে যাবেন হাই কোয়ালিটি ব্রাসের তৈরি অপূর্ব সুন্দর কারুকাজ করা বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা আপনার ঘরের মন্দিরকে করে তুলতে পবিত্র ও মনোরম। পূজার প্রতিটি প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বিশাল সম্ভার। এছাড়াও আপনি পেয়ে যাবেন হোম ডেকর প্রোডাক্টস। আমাদের ঠিকানা ব্যারাকপুর এনক্লেভ, ফার্স্ট ফ্লোর, নিয়ার 14 নম্বর রেলওয়ে গেট, কলকাতা 700123। Contact number 9903711699। আপনারা আমাদের স্টোর ভিজিট করতে পারেন অথবা কল করে অর্ডার প্লেস করতে পারেন। আমরা যত্ন সহকারে আপনাদের বাড়িতে ডেলিভার করে দেব। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব। একদম আমাদের সাথে বিরতির আগে দাদা ছিলেন শিল্পী বন্ধু, সুদূর পাটনা নিবাসী তানভ মুখার্জি। একদম তার সাথে আরও কিছু গল্পে চলে যাব এবং গানেও চলে যাব। দাদা, একটা গান শুনে নি, তারপরে তো আরও কথা হবেই। বাংলা গান একটা শুনিয়ে দিচ্ছি, কি শোনাবেন? সুবীর সেনের এত সুর আর এত গান, বহু পুরোনো গান। বাহ বাহ, অন্তর ছুঁয়ে যায় খুব। বাহ, চলুন শুনে। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। কতদিন আর জীবন, কত
গেয়েছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেয়েছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছুটা। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছুটা। এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়। জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। তনব বাবু মানেই অনুষ্ঠান একদম ভরে ওঠা, জমে ওঠা। আগেও উনি প্রচুর অনুষ্ঠান করেছেন আমাদের সাথে। আজকে একদম প্রথমবার আমাদের অতিথি দেব ভবতে আমরা পেয়ে সত্যি আপ্লুত। একদম যে কথায় আমরা ছিলাম, যে আলোচনায় আমরা ছিলাম ছোটবেলার কথায়, সেগুলো আরো কিছু শুনতে চাইছি, কারণ ছোটবেলার কথা তো মানে যতই শোনা যায় আর তত ভালো এরকম। লাগে। হ্যাঁ, একদম ভীষণ ভালো লাগে। তো সেই সময়তে আমি প্রোগ্রাম প্রচুর করতাম, নজরুল গীতি গাইতাম, হ্যাঁ, প্রচুর প্রোগ্রাম করতাম, ফিল্মি সংস গাইতাম না। আর আমার যিনি গুরু ছিলেন, প্রথম তো মায়ের কাছে গান শেখা, তারপরে স্বর্গীয় শ্রী সুবোধ চক্রবর্তী, যিনি পণ্ডিত ভীমসেন যোশীর ছাত্র ছিলেন, তো ওই ঘরমানায় আমি শাস্ত্রীয় শিখেছিলাম এবং সেই সময়তে ক্লাসিক্যাল গাইতাম, খুব গাইতাম। মাঝে 16-17 বছর একটা গ্যাপ পড়ে গেছিল আমার লাইফে, একটা ডার্ক চ্যাপ্টার কেটেছিল, যেটা অন ক্যামেরা আমি বলতে চাই না। তো ওই সময়টা না গান বাজনা লেখা টেখা সব একদম শেষ হয়ে গেছিল আমার। তারপরে একদিন টার্গেট করলাম যে ঝামেলাটা খতম করতে হবে, ঝামেলাটাকে শেষ করে দিয়ে তারপরে মনে ভালো লাগছিল না, তো আমার এক বন্ধু বললো যে তোমরা তো গান বাজনা করার লোক, তোমরা গান বাজনা আবার শুরু করো। তো সে যখন আবার গাইতে বসলাম, সেটা ছিল আমার মনে হয় আমার জীবনের সব থেকে দুঃখের দিন। হারমোনিয়ামের সুর একদিকে, আমি একদিকে। আচ্ছা, সেই জায়গা থেকে আজকে এত ভালো গান, একদম সব ভীষণ। শেষ। হ্যাঁ, কি করবো বুঝে পাচ্ছি না। তারপরে আমার বোনকে ফোন করলাম, ও বললো যে তুই একটা কাজ কর, আবার সারেগামা থেকে শুরু কর। আবার একটা বছর ঘরে বেশ। সারেগামা প্র্যাকটিস করে বা পুরোনো খাতাগুলো দেখে যেগুলো হয় করে, তারপরে বর্তমানে আমি শ্রী গৌতম ঘোষাল আছেন, আপনারা জানবেন, টলিউডের, আর পণ্ডিত মাল্যবান চ্যাটার্জি, দুজনের কাছে শিখি। ওনার কাছে শাস্ত্রীয় আর গৌতম স্যারের কাছে আমি লাইট মিউজিকটা শিখি। এছাড়া বর্তমানে আমি ছবিতেও কাজ করছি। বাহ, হ্যাঁ, একটা বাহ। বাংলা ছবিতে কাস্টিং করেছি, আর একটা হিন্দি ছবিতে কাস্টিং হয়েছে, সামনের মাসে শুটিং আছে আমার। বাহ, দারুণ খবর। হ্যাঁ, এই ভালোই দারুণ কাটে। দারুণ। আর জীবনে কি চাই? আর কিছু এত চাই না। এত না, ভগবান সত্যি সব দিয়েছে আমাকে। একদম গুণী মানুষ, আমার কোনো বক্তব্য নেই, প্রচন্ড গুণী কিনা জানি না, মানুষ। ভগবান সব দিয়েছে, সেটাই বলতে পারি। না, গুণ না থাকলে তো আপনি এগুলো যা শুরু যা করতে ও তো পারতেন সব না। উপরওয়ালার ইচ্ছা, এখানে আমার কিছু করার নেই। কারণ একশো গলা বার। একদম বেসুর হয়ে হারমোনিয়াম একদিকে, আমি একদিকে, সেই থেকে যে আবার হারমোনিয়াম একদম, একদম, গলা আসবে, সত্যি ওটা একদম কথাই। উপরওয়ালার ইচ্ছা ছাড়া হয় না। দেখুন, আপনাকে একটা কথা বলি, পথে ঘাটে চলতে না আপনি অনেককে দেখবেন যে জিজ্ঞেস করবেন কি করেন না করেন, কেউ বলবে আমি অফিসার, কেউ বলবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বাট রিয়ার ইউল বি ফাইটিং সাম আর্টিস্ট। আপনি পাবেন না লোকে কে বলবে যে আমি শিল্পী বা আমি আর্টিস্ট। তো আমি মনে করি মা সরস্বতীর ইচ্ছা থাকা ছাড়া এই লাইনে কেউ থাকতে পারে না। না, এটা তো সত্যি কথাই। কারণ যখন আমিও পেশায় লোকসঙ্গীত শিল্পী, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি তো জানেন, হ্যাঁ। যখন গান বাজনা শুরু করি তখন মানে গান বাজনাটা ছাড়া আর কিছু জানতাম না। হ্যাঁ। মানে গান ছাড়া আমি আর কি করব, কি নিয়ে দাঁড়াবো, কি করব, মানে মাথাতেই আসেনি, বা পারবোই তো না, গানটাই জানি। এক্স্যাক্টলি। কিন্তু আশেপাশে সবাই মানে আমারও কিছু ব্ল্যাক ফেসেস গেছে, যেগুলো মানে কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। সবাই বলতো কিভাবে চলবে, খালি তো গান বাজনা করে, গান বাজনা করে। ইনফ্যাক্ট মানে রাস্তাতেও বলতো যে গান করো, এর সাথে কি করো, আরে চালাবে কি করে, চলবে কি করে, সাথে কি করো। এটা মনে হয় শিল্পীদের শুনতেই হয়, মানে প্রত্যেক এরা শিল্পীকেই বোঝে না, শুনতে হয়। একটা কথা বলি, এরা বোঝে না যে একটা শিল্পী 2 ঘন্টা যে পয়সা কামায়,
অনেক মানুষ সারা বছর চাকরি করে টাকা কামাতে পারে না। সমস্যাটা কি জানেন? সেটা না, আমি আপনাকে একটু আটকাবো এখানে। মানে এই ইনকামের ব্যাপারটা যেহেতু বললেন, রোজগারটা কিন্তু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গানের পরে বা কোনো শিল্পের পরে কি আর কিছু করা যায়? না, করা যায় আমাকে না। সেটা আগে আপনার বলুন। যদি 100% ইনভলভমেন্ট থাকে আপনি পারবেন না। একদমই না, একদম আর সত্যি কথা কি বলুন তো, আমাদের মানসিকতার সাথে তো সাধারণ লোকের মানসিকতা মেলে না। সমস্যা হচ্ছে আমি যেমন চাকরি করি, আমার ওখানে খুব অসুবিধা হয়, কিন্তু পেট চালাতে হবে তাই চাকরি করি। একদমই তাই, এটাই আমি বলতে আমি চাইছিলাম। বেরোতে পারি না। ওখানে কি অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করি, সকাল থেকে সন্ধ্যে অবধি মাথা গরম একটা দেখাতে হয়, যেটা আমি ভেতর থেকে একদমই গরম হই না, উপরে হয়ে না এটা করতে হয় এখানে। আর বাড়িতে এসে কষ্ট পেতে হয় যে আমি কেন এই লোকগুলোকে বকাবকি করলাম। সেটাই এই দুটো করতে করতে না একটা যেন একদম মনের মধ্যে কাপল চলতে থাকে। সত্যি কথা। কিন্তু কিছু করার নেই, এই ওটা আমার পেশা, ওটা আমার রুজি রুটির জন্য আমায় করতে হয় বা করতে হবে, কি হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, এগুলো তো গেল আমাদের মানে এই লাইফস্টাইল নিয়ে বা আমরা যেভাবে চলছি আমাদের শিল্পীদের মানে ধরন নিয়ে। কিন্তু আমি আরও কিছু কথা আপনার থেকে জানতে চাই। এই যে এখন যে শিল্পীরা তৈরি হচ্ছে, হ্যাঁ, আপনার মতে কিরকম তৈরি হচ্ছে, কেমন তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে কোথায়? আপনাকে একটা কথা আমি সেটাই বলি। জানতে চাইছি যে তৈরি কেমন হচ্ছে তৈরি না। হচ্ছে। এখন না গান গাওয়াটা সবাই ইজি ধরে নিয়েছে, জানেন তো। আপনিও তো গান দেখবেন হারমোনিয়াম ছোঁয়ে না, জানে না, বোঝে না। আর ওদের অত সময়ও নেই যে আমাদের মতন 6 মাস 7 মাস ধরে সারেগামা শিখবে। আমি আপনাকে বলছি, আমার সারেগামা শিখে গলা তৈরি করতে 8 মাস সময় লেগেছিল, কিন্তু আমি অধৈর্য হইনি। এবং আমার যিনি প্রথম গুরুজি, আমার মাকে বলে দিয়েছিলেন যে উনি আমায় গান শেখাবেন না, আমার বোনকে শেখান। যে বললাম পণ্ডিত ভীমসেন যোশীর ছাত্র, যার কথা বললাম, উনি আমার বাড়িতে আসতেন, আমার বোনকে শেখাতেন, আমাকে শেখাবেন না, কারণ আমার হবে না গান বাজনা, এটা ওনার বক্তব্য ছিল। তখন আমার মা আমাকে জোর করে নিয়ে গিয়ে বলেছিল, হয় নাকি, পৃথিবীতে সব হয়, তোর মতো মানুষই চাঁদে যায়, কিন্তু তার মধ্যে কোনো এক্সট্রা শরীর থাকে না, অতএব তুই কর, দেখবি ওই তোকে একদিন গান শেখাবে। আমি বললে হয়তো খুব বেশি বলা হবে, আমার গুরুজি, আমার গলা কাঁপতো না, তো গুরুজি একদিন বলেছিল একটা কষ্ট করতে বলবো, করতে পারবি? আমি বললাম হ্যাঁ গুরুজি বলুন। আমি ওনাকে কাকু বলতাম, আমি কাকু বললাম, বাবার বন্ধু ছিলেন উনি। বলেন শীতকালে চান করবি চৌবাচ্চার জলে, বেলা 10টা 11টার সময়, কিছু গাটা মুছবি না, করতে থাকবি, দেখবি কাঁপতে কাঁপতে তোর গলা তৈরি হয়ে যাবে। আমি এই কষ্টটা প্রায় 15 থেকে 20 দিন করেছিলাম, তারপরে আমার গলা ভাইব্রেট করা হয়েছিল। আমি করেছি, আমি ফল পেয়েছি। অনেক হয়তো বিশ্বাস করবে, এগুলো করবে কি আজকের দিনে? কেউ বলেও না, কেউ করেও না, কেউ বলেও না, কেউ করেও না। ঠিক আছে, আজও একটা গান যদি ঠিক মতো গাইতে না পারি, আমি নিজের যদি স্যাটিসফ্যাকশন না আসে, তারপর ঘরে গিয়ে খুব কষ্ট হয়। আমি বলতে পারবো না আপনাকে, ভীষণ প্রচন্ড কষ্ট হয়, মনে যেন কেউ আমার নিজের মানুষ মারা গেছে, এরকম কষ্ট হয় আমার। কিন্তু সবাই গান শেখে জানেন তো টাকা রোজগার করার জন্য। স্টেজে উঠে কোমল নাচালো, দুললাম ফুললাম, গায়ে দিয়ে চলে এলাম। না, এখন তো এরকম হয়ে গেছে। এখন ছোট ছোট বাচ্চারা মানে সবে হয়তো হারমোনিয়াম ধরছে বা একটু ভালো গান করছে, বাবা মারা আগেই তো রিয়েলিটি শো। একদমই তাই। মানে এইসব আলোচনা তো শেষই হবে না, শেষ হওয়ারই না। তাই কিন্তু সময়ও আমাদের হাতে একদম নেই, শেষ করতেই হবে অনুষ্ঠান। তবে আপনাকে আগাম বলে রাখবো যে আরও একবার আমাদের অনুষ্ঠানে আসতে হবে, কারণ অনেক কথা, অনেক আলোচনা বাকি রয়ে গেল। আর আপনার কণ্ঠে আপনার স্বরচিত আবৃত্তি শোনাও বাকি রয়ে গেল। তো সেগুলো সবই শুনবো, আরও গান শুনবো, আরও অনেক অনেক কথাও শুনবো। দাদার অন্তর কথা বাকি রয়ে গেছে, সেগুলোও শুনবো পরবর্তী অনুষ্ঠানে। আজকে ঘড়ির কাঁটা একদম ইশারা করেছে, এখানেই আমাদের বিদায় নিতে হবে এবং দাদাকেও এখানেই ছাড়তে হবে। তবে আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি এবং অতিথি দেবো ভব প্রতি সোমবার 11টা 40 মিনিটে। আজকের মতন আমরা এখানেই বিদায় জানাচ্ছি। নমস্কার। নমস্কার। হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাব, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ